আমাদের গভর্নমেন্ট চিফ হুইপ যে মোশনটি এনেছেন, পাশাপাশি ওনার সাথে মাননীয় সদস্যা 17 জন যে মোশন যে উত্থাপন করছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমি আজকের এই বিধানসভায়, আমি এই গৌরবময় বিধানসভায় আমি উপস্থিত হয়ে মহিলাদের জন্য, আমি একজন মহিলা হয়ে মহিলাদের জন্য বলার সুযোগ পেয়েছি, তার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমি সর্বপ্রথম আমাদের চিফ হুইপ কল্যাণ রায় মহোদয়া যে মোশনটি এনেছেন, আমি পূর্ণ সমর্থন আমি জানাচ্ছি। পাশাপাশি এই হাউজে যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারাও এই মোশনকে সাপোর্ট করুন। কেননা আমরা যদি লক্ষ্য করি যে আমাদের বর্তমানে আমাদের লোকসভা সংখ্যা আমাদের 553 রয়েছে, সেটা 1971 সালে জনগণনা ভিত্তির ডিলিমিটেশনের ফল, সেটা আমরা বর্তমানে প্রত্যক্ষ করছি। সেই তখন থেকে যদি আমরা লক্ষ্য করি তিল ডেট পর্যন্ত কিন্তু সেই সংখ্যা বৃদ্ধি করা হয়নি। তো আমরা দেখেছি যে 1967 সেই সময়েও 1976 সালে যে সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে আসন সংখ্যা বৃদ্ধি স্থগিত করা হয়েছিল, সেটা আমরা প্রত্যেকেই অবগত রয়েছি। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, যা পরে 2001 সালে 84তম সংশোধনের মাধ্যমে 2026 সাল পর্যন্ত বর্ধিত করা হয়। সেই থেকে আমরা বুঝতে পারি যে বিগত দিনের যে সরকার ছিল, সেই সরকার শীত বাড়ানোর ক্ষেত্রে হোক এবং মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে হোক, সেই দিকে নজর রাখেননি, তারই প্রমাণ আমরা দেখতে পেয়েছি। তো আমরা লক্ষ্য করতে পেরেছি, যখনই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়েছেন, সেই তখন যদি আমরা লক্ষ্য করি তাহলে যে আমাদের মহিলা সংরক্ষণ আইন 2023, সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামে পরিচিত বিলটি যে পাশ হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি লোকসভা এবং রাজ্য বিধানসভা কমপক্ষে 1/3 অর্থাৎ 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ রাখা হয়েছে। সেটা বিগত দিনও কখনো করা হয়নি। আমি মনে করি যে আমাদের এই সুযোগকে হাতছাড়া করা আমাদের কারো ঠিক হবে না। কেননা এই যার ফলে আমাদের বিশেষ করে মহিলারা সরাসরিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, আগে কখনো কিন্তু আমরা মহিলা নেতৃত্ব খুব কম সংখ্যক আমরা দেখেছি। আজকে আমরা যদি লক্ষ্য করি, কিছুটা হলেও আমাদের মোদীজি নেতৃত্বে যে সরকার, সেই সরকার মহিলাদেরকে গুরুত্ব দিয়ে আজকে লোকসভাতে আমরা মহিলা সংখ্যা আমরা যথেষ্ট আমরা বৃদ্ধি দেখতে পেয়েছি। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি, এই আইনের মাধ্যমে কিন্তু মহিলারা অনেকটা প্রতিনিধিত্ব করতে পারবে। বিশেষ করে আমি এজ এ এসটি মহিলা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত, কেননা আমরা মহিলা জনজাতিরা পিছিয়ে রয়েছি।
তো সেই ক্ষেত্রে আমাদের যে মহিলা বিলের মধ্যে আমাদের এসটি হোক এসসি হোক মহিলাদের জন্য যে আমাদের আসন সংরক্ষণ আমাদের রয়েছে, সেই ক্ষেত্রে আমি মনে করি একজন জনজাতি মহিলা হিসেবে, আমি বলবো না এজ এ মিনিস্টার হিসেবে, এজ এ আমি জনজাতি মহিলা হিসেবে, মেয়ে হিসাবে, আমাদের জন্য কিন্তু আমাদের মোদিজি, আমাদের যে সরকার সেই সুযোগ আমাদের করে দিয়েছে, যার জন্য আমাদের পিছিয়ে পড়া মহিলারা আমরা আরো এগিয়ে যেতে পারবো আমি বিশ্বাসী। তার পাশাপাশি আমি বলতে চাই, হোক রাজনৈতিক ক্ষমতায়ন, হোক আমরা মহিলা এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রেই যদি আমরা বলি, তাহলে আমি মনে করি এই আইনের মাধ্যমে আমরা নারীরা সরাসরি আইন প্রণয়নের ক্ষেত্রে হোক অথবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হোক আমরা সেই সুযোগ পাব। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি, দেশের নীতি, আইন অথবা উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রেও নারীদের মতামত গুরুত্বপূর্ণ হিসেবে আমরা পরিচিতি পাব। যার দরুন আমরা প্রায় সময় আমরা বলে থাকি জেন্ডার ইকুয়ালিটি ব্যাপারে আমরা কথা বলি। তো আমরা লক্ষ্য করেছি যে আমাদের লোকসভাতে প্রায় 15% আমাদের মহিলা আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা যদি এই আমাদের যে সংশোধনী আইন অথবা আমাদের এই আইন যদি কার্যকরী হয়, তাহলে কিন্তু জেন্ডার ইকুয়ালিটি অনেকটা আমরা যে কাছাকাছি আমরা পৌঁছাবো, যেখানে আমরা পুরুষ অথবা যে নারী আমরা রয়েছি, যে রাজনৈতিক বৈষম্য আমাদের দূরীকরণ হবে। সেদিকেও আমি মনে করি আমাদের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে বলি অথবা মহিলাদের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। কেননা আপনারা জানেন প্রত্যেকে যে আমরা সবসময় বলে থাকি যে নারী ক্ষমতায়ন মানেই দেশের ক্ষমতায়ন। আমরা জানি নারী শক্তি মানেই দেশের শক্তি। যার দরুন আমি মনে করি যে আমাদের এই বিলের মাধ্যমে এইটা ঐতিহাসিক আমাদের বিল, ঐতিহাসিক আমাদের ডিসিশন আমাদের মোদিজির নেতৃত্বে সরকার আমাদের জন্য করেছেন। তার পাশাপাশি আমরা যদি দেখি নেতৃত্বের বিষয়ে, যে আমাদের মহিলারা নতুন নেতৃত্ব আমরা সুযোগ পাবো। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি, গ্রামে অথবা শহরে সমস্ত জায়গাতে কিন্তু মহিলা উঠে আসবে। তার পাশাপাশি বিভিন্ন বিষয়ের পাশাপাশি মহিলাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে, অনেক সময় মহিলাদের সেই বিষয়গুলো গ্রাস লেভেল থেকে উঠে আসে না, সেগুলো উঠে আসবে এবং আমরা পার্লামেন্ট পর্যন্ত, আমরা যে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত আমরা সেগুলো উঠাতে পারবো। সেটাও কিন্তু আমাদের বড় বিষয় আমি মনে করি, যেটা ভবিষ্যতে নারী নেতৃত্বে আমরা আরো শক্তিশালী হয়ে আমরা উঠবো। তার পাশাপাশি আমি বলতে চাই মাননীয় অধ্যক্ষ মহাশয়, যে আমাদের যে নারীরা শিক্ষা ক্ষেত্রে হোক, স্বাস্থ্য ক্ষেত্রে হোক, নারীর নিরাপত্তার ক্ষেত্রে হোক, যদি আমরা আমাদের এই বিলটি কার্যকরী হয়, তাহলে কিন্তু আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমরা জানি একটা পরিবার যখন একটা মহিলা শিক্ষিত হয়, তবে সেই পরিবার, সেই সমাজ শিক্ষিত হয়। ঠিক তদ্রূপ যদি আমাদের এই বিলটি কার্যকরী হয়, তাহলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমরা বিকশিত ভারত গঠনে আমরা সহযোগিতা করতে পারবো। আমাদের দেশ দ্রুত এগিয়ে যাবে বলে আমি মনে করি। পাশাপাশি আমি বলতে চাই, আসন রোটেশন যে সংরক্ষণ, সেই বিষয় ক্ষেত্রেও আমি বলতে চাই, অনেকে ভাবতে পারেন যারা পুরুষরা রয়েছেন এখানে, যারা আমাদের বিরোধী আসনে যারা বসে রয়েছেন প্রত্যেকেই পুরুষ, সেই ক্ষেত্রে হয়তো পুরুষরা ভাবতে পারেন যে তাদের আসন কমে যাবে, এই ধরনের কিছু নয়। আমি মনে করি এই ক্ষেত্রে যদি আমাদের যে মহিলা হোক অথবা পুরুষ, সকলের জন্য এটা উপযোগী। কেননা রোটেশন সিস্টেম যদি হয়, কোনো আসন কারোর জন্য নির্দিষ্ট থাকবে না এবং সময়ে যখনই পরিবর্তন হবে তখন পুরুষদের ক্ষেত্রেও সুবিধা হবে, অন্যদের ক্ষেত্রে বিশেষ করে মহিলারা অনেক সুযোগ পাবে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের ঘাবড়ানোর কিছু না, সেটা আমি মনে করি। পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের যে মাননীয় অধ্যক্ষ মহাশয় 2026 সালে এপ্রিল মাসে লোকসভা
পুনরায় একটি সংশোধনী বিলের মাধ্যমে উদ্যোগ নেওয়া, যে লক্ষ্য ছিল লোকসভা এবং বিধানসভাগুলির এই নারী সংরক্ষণ কার্যকর করার সময়সীমা দ্রুততর করা এবং 2011 সালের জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন শুরু করার বিষয়ে জোর দেওয়া। তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন যে আমাদের যে অধিবেশন হয়েছিল পার্লামেন্টে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে নারী বিরোধী ইন্ডিজোট তীব্র বিরোধিতা করেছিল। আমি তাদেরকে নিন্দা জানাই। নারী বিরোধী, ওনারা নারীর উন্নয়ন চান না। আজকে যদি ওনারা চাইতেন তাহলে আমি মনে করি ওনারা নির্দ্বিধায় যেভাবে 2023 সালে ওনারা সমর্থন জানিয়েছেন, তাহলে 23 সালে যদি আপনারা সমর্থন জানাতে পারেন, তাহলে এখনো আপনারা কেন সমর্থন জানাতে পারছেন না? কেননা যত দ্রুত আমাদের এই বিল, সংশোধনী বিল আমাদের পাস হবে, তত দ্রুত আমরা আমাদের এই ভারতবর্ষে আমরা সেই সুযোগ পাব। আজকে এই তাদের যে ভাষণ থেকে বলি এবং তাদের যে ব্যবহার থেকে বলি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি ওনারা নারী বিরোধী, নারী উন্নয়ন চান না, নারীকে ওনারা দাবিয়ে রাখতে চান। সেই প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। যেমন আজকের বিধানসভায় যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে যারা ভাষণ রেখেছেন, বিশেষ করে সিপিএম এর দলের সদস্য বলি অথবা কংগ্রেসের দলের সদস্যরা বলি, ওরা আজকে যে প্রস্তাবটি আনা হয়েছে, মোশনটি আনা হয়েছে, সেটাকে সমর্থন করতে চাচ্ছেন না। ঘুরিয়ে ফিরিয়ে চাচ্ছেন কিভাবে ডিলে করা যায়, কিভাবে সেটাকে বর্জন করা যায়, সেই চেষ্টা ওরা চালিয়ে যাচ্ছেন। তো আমি মনে করি আমাদের মোদীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার নারীর উন্নয়ন চায়, নারীদের উন্নয়নের কথা চিন্তা করে আজকে আমাদের বিভিন্ন স্কিম আমাদের রাজ্যে এবং সমগ্র দেশে লাগু হয়েছে। হোক আমরা উজ্জ্বলা যোজনা, হোক আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিভিন্ন ক্ষেত্রে আজকে মহিলাদের সুযোগ মোদীজি করে দিচ্ছেন। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, আমাদের এই ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমাদের ত্রিপুরা সরকারও অনেক উদ্যোগ নিয়েছে। আমাদের সরকার আসার পরে বিগত দিনে কিন্তু এই উদ্যোগ কখনো কোনো সরকার করেননি। আমাদের সরকার আসার পরে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন, সেটা একমাত্র আমাদের সরকার আসার পরে করেছে। তার পাশাপাশি আমি বলতে চাই যে প্রতিটি জেলাতে আমি বলতে চাই, আজকে যে আমাদের কল্যাণের